তারা আমার সঙ্গে মাস্তানি করেছে। আসলে বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে, সেই জিনিসটাই প্রমাণ করে। কিন্তু সরকার যে নিজে অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে সেটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান মেটা। উগান্ডার চেয়েও বাংলাদেশের অবস্থান এখন নিচে। আন্তর্জাতিক বিশ্বে এই সরকার এবং সরকারি দল যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক যে আলোচনা তার ভিত্তিতেই আজকের নিউজটি সাজানো হয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, আজকের নিউজের প্রথমেই যে ভিডিওর অংশবিশেষগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তা কিন্তু খুবই চাঞ্চল্যকর তথ্য বহন করে। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। প্রিয় দর্শক, সেই সাথে ভিডিওগুলো দেখেই আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কোন দিকে ইঙ্গিত করছে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে যে ভিডিওর অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। তিনজন মানুষ সাম্প্রতিককালে খুবই আলোচিত হচ্ছেন, জনাব বেনজির, জনাব আজিজ এবং জনাব আনার। এই তিনটা ঘটনাকেই আমরা নিয়ে যখন আলোচনা করতে যাব তখন একটা পারসেপশন আমাদের সামনে খুব ক্লিয়ারলি আসে, সেটা হচ্ছে বাংলাদেশ একটা মাফিয়া স্টেট, যেটার কতগুলো ম্যানিফেস্টেশন এক একজন বেনজির, আজিজ কিংবা আনার আসলে বাংলাদেশ একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে সেই জিনিসটাই প্রমাণ করে, খুব সোজাসুজিভাবেই প্রমাণ করে। ইনফ্যাক্ট আরেকটা খবর গতকাল আমাদের সামনে আসলো বেনজিরকে নিয়ে, সাথে আরেকজন জনাব নাফিস শারাফাত, এই ভদ্রলোককে আমরা অনেকে চিনি। এই দুইজনের একটা কাণ্ড যেটা আসলে আবারও আমাদেরকে প্রমাণ করবে বাংলাদেশ আপাদমস্তক একটা মাফিয়া স্টেটে পরিণত হয়েছে। সো এই ভদ্রলোক হচ্ছে জনাব নাফিস শারাফাত, আমরা চিনি অনেকে। তিনি আর জনাব বেনজির মিলে একজন আওয়ামী নেতার, যিনি এমপি হয়েছেন দুবার, সকল এমপি, 18 সালেও এমপি ছিলেন সেই ডাকভোট মানে রাতের ভোটের নির্বাচনে, এবারকার ডামি নির্বাচনেও তিনি এমপি, জনাব শফিকুর রহমান। উনি বাংলাদেশের যে ঢাকা যে প্রেস ক্লাব আছে সেটার প্রেসিডেন্টও ছিলেন। সেই ভদ্রলোকের উপরে কীভাবে মাস্তানি করেছে এই দুইজন, মাস্তানি শব্দটা আমি না, জনাব শফিকই ব্যবহার করছেন, আমি পড়তে চাই সেই জায়গাটা, পুরোটাই পড়বো, আপনারা একটু শুনুন যে একটা দেশ কীভাবে মাফিয়া স্টেটে পরিণত হয়, কীভাবে মগের মুল্লুকে পরিণত হয়। মানে যার কাছ থেকে আপনি লুট করছেন, যার উপরে মাস্তানি করছেন, তিনি বিএনপি বা বিরোধী কেউ নন। আমরা নিশ্চয়ই এর মধ্যে জনাব বেনজিরের সম্পদ অর্থের যখন হদিশ পাওয়ার চেষ্টা করছি, বিভিন্ন পত্রপত্রিকা আসছে, তখন এর মধ্যে একটা জিনিস দেখবেন, আমরা দেখব তার দুই কন্যা একটা টিভির মালিকানা আছে, সিটিজেন টিভি নামে একটা টিভি, সেই টিভিরই ঘটনা এটা। আমি পড়ি, জনাব শফিকুর রহমান মিডিয়াতে, পত্রপত্রিকাতে স্টেটমেন্ট পাঠিয়ে এই দাবিগুলো করেছেন। সুতরাং একটু পড়ি। আর শফিকুর রহমান সঙ্গে আরেকটা জিনিস একটু যোগ করে রাখা দরকার আছে, সেটা হলো উনি হেজিবেজি মানুষ না, উনি তো এমপি বটেই, দুবার এমপি হয়েছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, মানে এই দেশে এখন এইসব পদে যাওয়া মানে সরকারি দলের খুবই আশীর্বাদপ্রাপ্ত মানুষ। তার চাইতে জরুরি কথা, এটা যোগ করে রাখা জরুরি, সেটা হচ্ছে আমাদের মনে থাকার কথা চাঁদপুরে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী মিস দীপুমণির সাথে মানে তার পরিবারের সংশ্লিষ্টতা এবং মারাত্মক কয়েকশো কোটি টাকার করাপশনের তথ্য বেরিয়ে এসেছিল, মনে আছে নিশ্চয়ই আমাদের। সেই করাপশনের পর এই জনাব শফিকুর রহমান একটা পত্রিকাতে কিন্তু কলাম লিখেছেন সেই করাপশন নিয়ে। তো দীপুমণি অত্যন্ত পাওয়ারফুল একজন মানুষ, তিনি মন্ত্রী তো শুধু নন, তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদেরও একজন। সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন মানুষ, উনি এবারও মন্ত্রী হয়েছেন। সো এত গুরুত্বপূর্ণ একজন মানুষের বিরুদ্ধে জনাব শফিকুর রহমান কলাম লিখছেন সেই দুর্নীতি নিয়ে, তাতে বোঝা যায় তারও খুব পাওয়ারের জায়গা আছে। কিন্তু জনাব বেনজির এবং জনাব নাফিস শারাফাতের পাওয়ারের কাছে কিছুই না। উনি কি লিখছেন আমরা পড়ি, আমাদের অনেকের কাছে অবাক লাগবে যারা পড়িনি। তিনি যে কাগজ পাঠান সেখানে শফিকুর রহমান বলেন, আমি সিটিজেন টিভির চেয়ারম্যান, প্রথম দিকে আমার কোনো শেয়ার হোল্ডার ছিল না, একা অনেয়ারে আসার মতো টাকাও আমার ছিল না। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় রুট গ্রুপের মালিক রাজ্জাকুল হোসেন টুটুল অনুরোধ করেন তাকে সঙ্গে নিয়ে অনেয়ারের জন্য আসার জন্য বাড়ি ভাড়া, অফিস স্টাফ সহ 30-40 লাখ টাকা যা খরচ হয় তিনি করবেন। আমি তার প্রস্তাবে রাজি হই এবং তাকে সঙ্গে নেই। তবে আজকাল করে বছর চলে যায়, এরই মধ্যে সরকারের অন্যান্য যা অনুমোদন দরকার তা করে ফেলি। তিনি বলেন, হঠাৎ করে এক রাত 12:30 থেকে 1টার মধ্যে চৌধুরী নাফিস শারাফাত নামে এক যুবক, ব্র্যাকেটে লিখছেন, আগে চিনতাম না, আমার বনানীর বাড়িতে আসেন। সিটিজেন টিভি স্পোর্টস দিয়ে শুরু করার কথা বলে আমাকে তুলে নিয়ে ওয়েস্টিন হোটেলের নিচতলায় বেনজিরের কাছে নিয়ে যান। বেনজির, নাফিস শারাফাত, টুটুল ছাড়াও অচেনা চেহারার আরও দুজন সেখানে উপস্থিত ছিলেন, যাদের দেখে মনে হলো সশস্ত্র। বেনজির একটা হলুদ কাগজ আমার হাতে দিয়ে স্বাক্ষর করতে বলেন। আমি কাগজগুলো লেখা পড়তে শুরু করলে বেনজির বাধা দিয়ে বলেন, সিটিজেন টিভি হবে স্পোর্টস ওরিয়েন্টেড। অচেনা দুজনকে দেখিয়ে বলেন স্পোর্টসের লোক, তাদের সঙ্গে চুক্তিতে আসতে হবে। ওই কাগজের সেই চুক্তিপত্র। এক পর্যায়ে তারা ধমকের সুরে কথা বলেন, রাত 2টার দিকে আমি স্বাক্ষর দিতে বাধ্য হই। তিনি আরও বলেন, টেলিভিশন চালুর বিষয় টুটুলকে বারবার তাগাদা দিলে তিনি বলেন বেনজির এবং নাফিস সব করবেন, তার কাছে কিছু নেই। তখন আমি
আর যে এসসিতে গিয়ে সৃজন টিভি এভাবে পাই যে আমার নামে 30% শেয়ার, বেনজিরের 2 মেয়ের নামে 15% করে 30%, নাফিস শারাফাতের নামে 25%, টুটুলের নামে 15%। জনাব শফিকুর অবশ্য এই দুজনকে দয়ার শরীর বলতেও পারেন, তাকে পুরো বাদি দিয়ে দেওয়া হয় নাই বা 5-10% দিয়ে রাখা হয় নাই। তার মানে খেয়াল করি তার মালিকানার এই জায়গায় মাত্র 30% তার হাতে আছে। এই অবস্থা 4 থেকে 5 বছর চলে গেছে, আমি কিছু করতে পারছি না, ওরাও আইন অনুযায়ী আমাকে বাদ দিয়ে চালু করতে পারেনি, তাগাতে দিলে নানা অজুহাত দেখাতে থাকেন। যে কাগজে সই করেছি সেটি যে শেয়ার হস্তান্তরের কাগজ তা আমাকে বলা হয়নি, আমাকে ব্ল্যাকমেইল করে লিখে নেওয়া হয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তারা আমার সঙ্গে মাস্তানি করেছে। আই রিপিট দিস সেন্টেন্স, তারা আমার সঙ্গে মাস্তানি করেছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাগজে টুটুলের নাম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যতদূর জানি টুটুলের শেয়ারও তারা নিয়ে নিয়েছে। ওই যে টুটুলের নামে যে ভদ্রলোক ওনাকে ফাইন্যান্স করতে চেয়েছিল তার নামে যে 15% সেটাও নিয়ে নিয়েছে। আমরা একটা জিনিস খেয়াল করি, আওয়ামী লীগের একজন নেতা যিনি আওয়ামী লীগের এতই গুড বুকে আছেন, তিনি পরপর 2 বার এমপি নমিনেশন পেয়েছেন, যিনি এতই পাওয়ারফুল, যিনি একজন পদে থাকা মন্ত্রীর বিরুদ্ধে তার দুর্নীতির বিরুদ্ধে কলাম লেখেন, শুধু মন্ত্রীরা, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি তার আগের মুহূর্তেই প্রেস ক্লাবের এই প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারিগুলো সরকারের আশীর্বাদ ছাড়া এখন কিছুই হয় না, আমরা খুব ভালোভাবে জানি, এই দেশ আমরা যারা বুঝি তারা খুব ভালোভাবে জানি। সেই মানুষটাকে তুলে এনে আপনি এই কাজগুলো করছেন। আমার কাছে মনে হয় না জাস্ট মাফিয়া স্টেটে যেটা হয়, কিছু মানুষ একটা স্টেট ইনহেরেন্টলি অপরাধ চক্রের সাথে জড়িয়ে পড়ে, যেখানে এই পুলিশ প্রশাসন, বিভিন্ন জায়গার মানুষজন জাস্ট কতগুলো ক্রিমিনাল অফেন্স করে বেড়ায় তাদের স্বার্থের পক্ষে। যারা বেনজির এখানে থেকে তার 2 মেয়ের নামে 30% যে শেয়ার নিলেন, কিসের ভিত্তিতে? কারণ উনি একটা পোস্ট হোল্ড করেন, উনি যে কাউকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলতে পারেন, সেই র্যাবের ডিজি উনি। সো উনি এই কাজগুলো করতে করেছেন। সরকারের পক্ষ থেকে তো সারা বছর অভিযোগ করা হয় যে সরকারের বিরুদ্ধে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। অতএব এগুলো প্রতিহত করার জন্য সরকার ফেসবুক এবং ইউটিউব নিয়ন্ত্রণে আনতে চায়, বেশ ভালো কথা। কিন্তু সরকার যে নিজে অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে সেটি তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, মূল প্রতিষ্ঠান মেটা। এবং তারা যে শুধুমাত্র বাংলাদেশকে উদ্দেশ্য করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই কাজটি করেছে তা নয়, এটি তাদের বৈশ্বিক প্রতিবেদন, যেটি ত্রৈমাসিক প্রতিবেদন, যার শিরোনাম প্রতিপক্ষের প্রতি হুমকি। সেই প্রতিবেদনেই বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে সংঘবদ্ধ আচরণের বিরুদ্ধে তারা এই ধরনের ব্যবস্থা নিয়েছে। সংঘবদ্ধ আচরণ কি? সংঘবদ্ধ আচরণ হচ্ছে একটি বিশেষ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং জনগণকে বিভ্রান্ত করার জন্য বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মহলের পক্ষ থেকে অপতথ্য ছড়ানো বা গুজব ছড়ানোটাই হচ্ছে সংঘবদ্ধ আচরণ। এখন মেটার এই প্রতিবেদনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন যে মহল বা বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিভিন্ন ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে, ফেসবুক লিঙ্কের তথ্য জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে এসেছে আওয়ামী লীগের তথ্য বিষয়ক বা তথ্য প্রযুক্তি বিষয়ক একটি প্রতিষ্ঠান, বেশ নাম করা CRI, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। আমরা জানি এটি বেশ আওয়ামী লীগের রিচ একটি প্রতিষ্ঠান এবং এটি নিয়ন্ত্রণ করেন আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়। তো সেই নামটিও এখানে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে এইগুলো করা হয়েছে বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের বিরুদ্ধে। সাধারণ মানুষের বিরুদ্ধে বলতে কি বোঝানো হয়েছে? যেহেতু এসব অপতথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিশেষ একটি দলের বিরুদ্ধে, অতএব এটি সাধারণ মানুষের বিপক্ষেই যায়। মেটার এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে বা এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত বলছেন যে ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর পেছনে ব্যক্তিরা কীভাবে আওয়ামী লীগ ও CRI এর সঙ্গে যুক্ত তা মেটা উল্লেখ করেনি। তারা যে কারণগুলো কথা বলেছে সেগুলোর পক্ষে সুস্পষ্ট কোনো তথ্য নেই, এগুলো প্রতিষ্ঠানটির স্ববিরোধী নীতি। কিন্তু মেটা যে কীভাবে এগুলো বের করেছে, কী ধরনের ব্যাখ্যা তাদের রয়েছে সেগুলো তারা উল্লেখ করেছে। মেটা বলছে এই ধরনের অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের লিঙ্ক কোথায় সেটি মেটার তদন্তে বেরিয়ে এসেছে। জড়িত ব্যক্তিরা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের বা বিভিন্ন মাধ্যমের সঙ্গে জড়িত। মেটা বলছে যে এই ধরনের কার্যকলাপের পেছনে থাকা ব্যক্তিরা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করত এবং এদেরকে শনাক্ত করার ক্ষেত্রে মেটার যে স্বয়ংক্রিয় পদ্ধতি তা ব্যবহার করে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ আরাফাত আরেকটি মজার কথা বলেছেন যে এগুলো বিএনপি জামাতের লোকেরা যে প্রতিবেদন পাঠিয়েছে তার ভিত্তিতেই করা হয়েছে এটি, এবং এর সঙ্গে বিএনপি জামাত জড়িত। শুধু আমাদের তথ্য প্রতিমন্ত্রী নন, আওয়ামী লীগ অন্যান্য যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের মধ্যেও কেউ কেউ একই ধরনের মন্তব্য করেছেন। আওয়ামী লীগের তথ্য এবং গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ তিনিও বলেছেন যে এটির সঙ্গে বিএনপি জামাত জড়িত। আবার বিএনপি জামাত কীভাবে জড়িত তার একটা অদ্ভুত ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই যেসব অ্যাকাউন্ট খোলা হয়েছে
সেসব অ্যাকাউন্ট তো বিএনপি জামাতের লোকেরা নিজেরা খুলে নিজেরাই অপপ্রচার চালাতে পারতো। বিএনপি জামাতের লোকেরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতেই পারে, কিন্তু খুলে তারা নিজেদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে কি কারণে? এটা তো আমাদের মাথায় আনতে পারি না কিছুতেই। এর ব্যাখ্যাটি কি? আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক বা আমাদের তথ্য প্রতিমন্ত্রী যা বলছেন, এগুলো যে শুধুমাত্র তাদের একটা দলীয় বক্তব্য, এটি আমরা বুঝতে পারি, খুব সহজেই এটা বোঝা যায়। কিন্তু যখন মন্তব্য করা হয় যে প্যালেস্টাইনে যে বোমা হামলা হচ্ছে, যে নৃশংস হত্যা চালানো হচ্ছে, এর সঙ্গেও বিএনপি জড়িত, এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে আমাদের মন্তব্যের কোনো রুচি থাকে না, এটাই বাস্তবতা। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সরকার এবং সরকারি দলের অবস্থান যে কতটা নড়বড়ে, এরা যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে, আন্তর্জাতিক বিশ্বে এই সরকার এবং সরকারি দল যে পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সহজে ব্যবসা সূচক, এমনকি ইন্টারনেটের গতি, প্রত্যেকটা সূচকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের দেশগুলোর মধ্যে তলানিতে অবস্থান করে। এমনকি ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান কিংবা উগান্ডার চেয়েও বাংলাদেশের অবস্থান এখন নিচে। প্রত্যেক বছর এই সূচকগুলোতে আমরা আগের বছরের চেয়ে পিছিয়ে পড়ছি। জাতিসংঘ মহাসচিবের বক্তব্য নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে আন্তর্জাতিক অঙ্গনে সরকার, কিভাবে সেটা একটু দেখি। প্রথম আলো একটা রিপোর্ট, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার, এটা বলছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার মানে বাংলাদেশ তো একটা স্বীকৃতি পেয়ে গেল জাতিসংঘে। রিপোর্টটা আমরা একটু দেখি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে এবং সেই কারণে আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করি। কথাগুলো কে বলছেন? জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় গুতেরেস এ মন্তব্য করেন। মন্তব্যটা অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব করেছেন। তারপরে লাইনটা দেখি। আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। অ্যান্তনিও গুতেরেস কি বলেছেন পররাষ্ট্রমন্ত্রীকে, এটা অ্যান্তনিও গুতেরেসের পক্ষ থেকে কথা বলা হয়নি। আমি জাতিসংঘের ওয়েবসাইটে ঢুকেছি, সেখানে অ্যান্তনিও গুতেরেসের বিভিন্ন বক্তব্য, তিনি কার সাথে দেখা করেছেন, অনেক কিছু আছে, অনেক নিউজ আছে সেখানে, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং তাকে কি বলেছেন সেটা কোনো রিপোর্ট সেখানে নাই। আমি অ্যান্তনিও গুতেরেসের এক্স হ্যান্ডেলে গেলাম, আমি সেখানে গিয়ে দেখার চেষ্টা করলাম তিনি কোনো টুইট করেছেন কিনা, কিন্তু সেখানেও তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ নিয়ে কোনো টুইট করেননি এবং তার বক্তব্য কী ছিল সেটা সেখানে উল্লেখ করেননি। এই সাক্ষাতের বিষয়টাই উল্লেখ করা হয় নাই, জাতিসংঘের ওয়েবসাইটেও না, এমনকি অ্যান্তনিও গুতেরেস তার এক্স হ্যান্ডেলেও এই বিষয়ে কিছু লেখেন নাই। এই খবরটা আমাদেরকে দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিচ্ছে, গণমাধ্যমকে তারা জানাচ্ছে যাতে তারা এটা প্রকাশ করে অ্যান্তনিও গুতেরেসের বক্তব্য হিসেবে। বৈঠকে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান, আরও নানান বিষয় প্রশংসা করেছেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতার প্রশংসা করেছেন। এরপর হাসান মাহমুদ নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। এ সময় অ্যান্তনিও গুতেরেস বিশ্ব সংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন, এজন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়। এই কথাটা অ্যাড করা হয়েছে কেন? কারণ কয়েকদিন আগেই মনে আছে আমাদের নিশ্চয়ই অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক যে মন্তব্যটা করেছিলেন জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে, যে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনীতে যদি মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত কাউকে পাঠানো হয়ে থাকে, কোনো কর্মকর্তাকে যদি পাঠানো হয়ে থাকে, তাহলে তারা তদন্ত করে তাদেরকে ফিরিয়ে দেবে, অর্থাৎ শাস্তি দেওয়া হবে। এই কারণে এই লাইনটা যুক্ত করা হয়েছে। বলা হচ্ছে অ্যান্তনিও গুতেরেস বলেছেন এজন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়। এরপর ফিলিস্তিনের গাজায় সংঘাত নিয়ে আলোচনা করেছেন হাসান মাহমুদ, বলা হচ্ছে রিপোর্টে। জাতিসংঘ মহাসচিব গত দশকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করেন বৈঠকে। পররাষ্ট্রমন্ত্রী মহাসচিবকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেক আগেই সামাজিক, অর্থনৈতিক, মানবিক সূচক সহ সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং গত কয়েক বছরে অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে মাথাপিছু আয়ও ভারতকে বাংলাদেশ ছাড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের জাতিসংঘে যোগদানের অর্ধশত বছর পূর্তিতে অ্যান্তনিও গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হাসান মাহমুদ। এরপর রিপোর্টে আরেকটা অংশ আছে, আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী, সেখানে তিনি একটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে বাংলাদেশ নিজেরাই নিউ ইয়র্কে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে প্রধান অতিথি করেছে এবং সেটা নিয়ে আবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তিটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এভাবে তারা নিজেদেরকে জাতে তুলতে চাইছে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো তো ভুল, কারণ বাংলাদেশ গত কয়েক বছরে আগের অবস্থান থেকে সরে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। পাকিস্তানের চেয়ে নিচে এখন বাংলাদেশের অবস্থান অনেক সূচকেই, ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক নিচে অনেক বছর ধরেই। এমনকি এখন তো আমরা উগান্ডাকেও ছাড়িয়ে গেছি, অর্থাৎ তলানির দিকে যাওয়ার ক্ষেত্রে আমরা উগান্ডাকেও ছাড়িয়ে গেছি অনেক সূচকেই। অথচ জাতিসংঘের মহাসচিবের সামনে পররাষ্ট্রমন্ত্রী নাকি বলেছেন আমরা এই সমস্ত সূচকগুলোতে ভারত পাকিস্তানকে ছাড়িয়ে গেছি।
পররাষ্ট্রমন্ত্রীর কথাগুলো জাতিসংঘ মহাসচিবকে বলেছেন এবং জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের এত প্রশংসা করেছেন এবং বলেছেন বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তি নয়। এভাবে নিজেদেরকে জাতে তোলার জন্য জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত সরকার ব্যবহার করছে, যেখানে জাতিসংঘের পক্ষ থেকে, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কিচ্ছু বলা হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে যে তার সাক্ষাৎ হয়েছে সেই কথাটাই তিনি কোথাও উল্লেখ করেন নাই। জাতিসংঘের যে স্কেজুল আছে সেখানে কোথাও এই বৈঠকের কথা উল্লেখ করা নাই। অ্যান্টনিও গুতেরেস তার এক্স হ্যান্ডেলেও কোথাও এই সাক্ষাতের বিষয়ে তিনি কি বলেছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেন। অথচ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে গণমাধ্যমে খবরগুলো প্রচার করাচ্ছে। এভাবেই সরকার নিজেদের জাতে তোলার, নিজেদের স্বীকৃতি পাবার, আন্তর্জাতিক স্বীকৃতি পাবার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি তো আমরা পাচ্ছি না, বরং প্রত্যেক বছর আমরা লজ্জায় ডুবে যাচ্ছি। আগের বছরের চেয়ে আমরা প্রত্যেকটা সূচকে, গণতন্ত্র, মানবাধিকার, সহজে ব্যবসা সূচক, সকল সূচকে আমরা পেছনে পড়ে যাচ্ছি পাকিস্তান এবং উগান্ডার মতো দেশের চেয়ে। তো দর্শক, দেখলেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।